বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভাতী অনুষ্ঠানে। আমাদের এই বিশেষ প্রতিবেদনে আজকে যে বিষয়টি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব, তাতে সে বিষয়টি কিন্তু হাওয়া হয়ে গেছে অন্তত বাংলার সংবাদ মাধ্যম থেকে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের সংবিধান স্পষ্ট করে দায়িত্ব দিয়েছিল তিনটে প্রতিষ্ঠানকে। প্রথম প্রতিষ্ঠান হচ্ছে আইনসভা, অর্থাৎ দিল্লিতে যেমন আমাদের দেশের যেমন সংসদ আছে, পার্লামেন্ট আছে, লোকসভা এবং রাজ্যসভা আছে, একই রকমভাবে প্রত্যেকটি রাজ্যে একটা করে বিধানসভা আছে। আমাদের দেশকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় একটা ফেডারেল স্ট্রাকচার বলে সংবিধানে উল্লেখ করা আছে। সংবিধানের যে মূল্যবোধ, ভ্যালুজ অফ কনস্টিটিউশন, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজ্য স্বতন্ত্রভাবে তারা একটা দায়িত্ব পাবে, তাদের একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, তাদের নিজস্ব আইন শৃঙ্খলা থেকে শুরু করে স্কুল, স্বাস্থ্য, শিক্ষা, এই সব বিষয়টি তাদের অধিকারের মধ্যে থাকবে। শিক্ষা বিষয়টি পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর আমলে সেটা যৌথ তালিকায় এসেছিল। অর্থাৎ আমরা জানি যে তিনটে তালিকা সংবিধানে আছে। 1 নম্বর তালিকা হচ্ছে রাজ্যের ক্ষমতা, 2 নম্বর হচ্ছে কেন্দ্রের ক্ষমতা, তারপরে যৌথ তালিকা। এই যৌথ তালিকা আছে, এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের দেশ প্রতিষ্ঠিত হচ্ছে। লোকসভা এবং বিধানসভা আইন প্রণয়ন করবেন। বিধানসভার আইনটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর লোকসভার আইনটা সার্বিকভাবে সমগ্র দেশে প্রযোজ্য হবে। তো লোকসভাতে যে বিল পেশ হবে, বিল পাস করা হবে, সেই পাশের পর রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর আইনে পরিণত হবে। অন্যদিকে বিধানসভায় যে বিল পেশ করবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেই রাজ্যের সরকার, সেই বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপাল সই করার পর আইনে পরিণত হবে। আমরা সংবিধানের যদি আমরা একটু ধারাটা উল্লেখ করি, যে সংবিধানের 200 নম্বর ধারাতে বলা হচ্ছে রাজ্যপাল, 200 নম্বর ধারা রাজ্যপালের ক্ষমতা বিশ্লেষণ করা হয়েছে। রাজ্যপাল, সেখানে বলা হচ্ছে যে বিধানসভায় পাস করা কোনো বিল রাজ্যপাল সম্মতি দিতে পারেন, সম্মতি নাও দিতে পারেন, আর তিনি খুব প্রয়োজন পড়লে রাষ্ট্রপতির কাছে সেটা পাঠাতে পারেন। এই রাজ্যপালের এই তিনটে ক্ষমতা আছে। তবে যদি দ্বিতীয়বার ওই বিল সংসদে মানে বিধানসভায় পাস হয়, তাকে আইনে পরিণত করতে হবে। রাজ্যপাল পরামর্শ দিতে পারে যে এই বিলের মধ্যে এই জায়গায় ঘাটতি আছে। অন্যদিকে পরিষ্কার করে সংবিধানে লেখা আছে। অন্যদিকে আপনারা যদি একটু পেছনের দিকে থাকান, 201 নম্বর ধারায় সংবিধান 201 নম্বর ধারায় কি বলা হচ্ছে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বলা আছে। রাষ্ট্রপতি সম্মতি দিতে পারেন কোনো বিলে, সম্মতি নাও দিতে পারেন, কিন্তু মন্ত্রিসভা তাকে পরামর্শ দেবে, সম্মতি দেবে। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। এরপরে 142 নম্বর ধারায় বলা হচ্ছে যে যতগুলো সাংবিধানিকভাবে যত ডিসপুট হবে, যত রকম সমস্যা তৈরি হবে সংবিধানগতভাবে, সেইটা বিচার করার ভার সুপ্রিম কোর্টের আছে। এটা 142 নম্বর ধারা। এই 142 নম্বর ধারার উপর নির্ভর করেই কিন্তু রাম মন্দির, বাবরি মসজিদের রায় দেওয়া হয়েছিল। এরকম অনেক রায় যেগুলো শাসক দলের পক্ষে গেছে, সেটা সুপ্রিম কোর্টের 142 নম্বর ধারাকে সম্বল করে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টের কিছু কাজকর্ম, বিশেষ করে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পরে সুপ্রিম কোর্টের কিছু কাজকর্ম নিয়ে উপরাষ্ট্রপতি, আমাদের দেশের উপরাষ্ট্রপতি এবং ওই বিজেপির কিছু গেরুয়া মানে উগ্র গেরুয়া নেতা, যারা সাংসদ হয়ে নিশিকান্ত দুবের মতো নেতারা, তারা অবাঞ্ছিত কিছু সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন এবং তার মধ্যে আমরা দেখলাম যে উপরাষ্ট্রপতি সরাসরি সুপ্রিম কোর্টকে সুপার সংসদ বলেছেন এবং 142 নম্বর ধারাটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার বম বলে অভিহিত করেছেন। এবং এটা মানে যেহেতু সংসদ এবং সাংসদরা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি সবাই নির্বাচিত হয়ে আসেন, তাই তাদের উপরে ছড়ি ঘোরানোর ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। এই নানা কথা উপরাষ্ট্রপতি কদিন ধরেই বলছিলেন এবং তা নিয়ে বিতর্কও হয়েছে দেশ জুড়ে। এরপরে আমরা দেখলাম
গতকাল অর্থাৎ গত কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম, সম্ভবত কয়েকদিন আগেই এই চিঠিটা পাঠানো হয়েছে। ভারতীয় সংবিধানের 143-এর 1 ধারা অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটা অ্যাডভাইসারি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। তাকে 14টা প্রশ্ন করা আছে। সেই অ্যাডভাইসারিতে 14টা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। প্রথম কথা, রাষ্ট্রপতি নির্বাচিত হন, রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের আছে কিনা, রাজ্যপালকে আছে কিনা, বা এরকম নানা প্রশ্ন যদি আমরা একটু, যে খবরটা বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটার দিকে একটু নজর দিই, তাহলে আমরা একটু উল্লেখ করতেই পারি যে আইনসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালত এইভাবে সময়সীমা বেঁধে দিতে পারে কিনা সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ আদালতের কাছে 14 দফা প্রশ্নেরও উত্তর চেয়েছেন তিনি। এবং কার কাছে চেয়েছেন? ঘটনাচক্রে যিনি রাষ্ট্রপতির দ্বারা শপথ গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন, সেই বি.আর. গাভাইয়ের কাছে, এবং শপথ বাক্য তাকে পাঠ করেছেন রাষ্ট্রপতি নিজেই। সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদে যে জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া আছে। সংবিধানে উল্লেখিত সেই অধিকার বলেই সময়সীমা নির্ধারণ নিয়ে শীর্ষ আদালতের অবস্থান জানতে চেয়েছেন মুর্মু। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির প্রশ্নের ব্যাখ্যা দিতে সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে সুপ্রিম কোর্টকে। তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়া 10টি বিল, কেন সমস্যাটা হয়েছে? তামিলনাড়ু আইনসভাতে 10টা বিল, সে রাজ্যের যিনি রাজ্যপাল আর.এন. রবি দীর্ঘদিন ধরে 3 বছর ধরে আটকে রেখেছিলেন। 2023 নভেম্বর মাসে ওই বিলগুলোতে রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য। গত এপ্রিল মাসে এই সংক্রান্ত বিল মামলায় রাজ্যপালের আচরণকে বেআইনি বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পার্দিওয়ালা বিচারপতি মহাদেবনের বেঞ্চ বলেছেন, আদালতের তরফে বলা হয়, এটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ না করলে আদালত সেখানে হস্তক্ষেপে বিরত থাকবে না। এই মামলার সূত্রেই রাষ্ট্রপতি যে কোনো বিলকে 3 মাসের মধ্যেই সিদ্ধান্ত নিতে বলে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধান 201 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে বিল গেলে, এটা আমরা আগেই আলোচনা করেছি, বিল গেলে সে দুটো কাজ করতে পারেন, বিলের সম্মতি জানাতে পারে অথবা নাকচ করতে পারেন। কিন্তু সংবিধান রাষ্ট্রপতির কত সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। 142 নম্বর অনুচ্ছেদে যেখানে কোনো নির্দেশিকা জারির জন্য শীর্ষ আদালতকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সে অনুসারে রাষ্ট্রপতিকে ওই সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। 200 নম্বর অনুচ্ছেদের কথা আগে বলেছি, সেখানে কি আছে? সেখানে এইসব উল্লেখ, সেখানে রাজ্যপালের ক্ষমতা, রাজ্যপাল কোনো বিলকে সম্মতি দিতে পারেন, নাও দিতে পারেন, কিংবা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এটা 200 নম্বর ধারাতে বলা হয়েছে। সংবিধানে যেখানে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই, সেখানে বিচার বিভাগীয় নির্দেশ দিয়ে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দেওয়া যায় কিনা শীর্ষ আদালতের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে সংবিধান রাষ্ট্রপতি রাজ্যপালকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার কি হবে সে উত্তরে চেয়েছেন। এবং এইটা আমরা জানি যে জগদীপ ধনকড় এই প্রশ্নটাই করেছিলেন কিছুদিন আগে। এই উত্তর চেয়েছেন রাষ্ট্রপতি যে সংবিধানে তো কোথাও বলা নেই সময়সীমার কথা, আপনি আমাকে সময়সীমা বেঁধে দিতে পারেন না। প্রশ্নটা এই, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে বলছেন যে আপনি আমাকে সময়সীমা বেঁধে দিতে পারেন না, আপনার সেই ক্ষমতা নেই। কিন্তু ভারতীয় সংবিধানের 142 নম্বর আর্টিকেলে পরিষ্কার করে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে বিশেষ ক্ষমতা বলে যে কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্ট জারি করতে হবে এবং সেটা মান্যতা দিতে হবে। আরেকটা কথা, এখানে যে সুপ্রিম কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হয়েছে সেটা তো রাষ্ট্রপতিকে জানা উচিত। রাষ্ট্রপতির প্রতি আমাদের অগাধ আস্থা আছে, অগাধ বিশ্বাস আছে। রাষ্ট্রপতি এমন একজন মহিলা যিনি প্রচুর কষ্ট করে, লড়াই করে, সংগ্রাম করে তিনি ওই জায়গায় পৌঁছেছেন, এবং একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি যেভাবে বিভিন্ন পদে চাকরি করেছেন এবং তিনি ছোটোখাটো মানুষ নন, তিনি ডিএমও ছিলেন, তিনি একটা লড়াই করে একটা জায়গায় পৌঁছেছেন। বাবা মারা গেছে, মা মারা গেছে কয়লা খনিতে চাপা পড়ে, সেসব ঘটনা উনি জানেন এবং সেই সব ঘটনা ওনার প্রতি এদেশের মানুষ একটা আস্থা রাখেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি জানেন না
যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিশেষ করে বিরোধী দল শাসিত রাজ্যগুলোর সঙ্গে এই মোদী সরকারের আমলে রাজ্যপালরা কি ব্যবহার করছে এটা কি জানেন না? দিনের পর দিন রাজ্যপালরা বিল আটকে রাখছে, তার ফলে রাজ্য সরকারের কাজকর্ম করতে অস্ফীত হচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমরা ধরি, পশ্চিমবাংলার রাজ্যপাল যখন ছিলেন জগদীপ ধনকর, প্রত্যেক দিন রাজ্যপাল হিসাবে তিনি যেভাবে বিবৃতি দিতেন এবং সরকারের সমস্ত কাজকর্ম হস্তক্ষেপ করতেন, সেটা কি বাঞ্ছনীয় ছিল? রাষ্ট্রপতি কি বলবেন? রাষ্ট্রপতিকে আমরাই প্রশ্ন করছি। রাষ্ট্রপতি তো আমাদের দ্বারাই নির্বাচিত, যদিও পরোক্ষভাবে নির্বাচিত হলেও। রাষ্ট্রপতি যে কাজটা করেছেন, যদি রাষ্ট্রপতি নিজে করে থাকেন তাহলে নিঃসন্দেহে তিনি চিন্তাভাবনা করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা স্পষ্ট একটা নির্দেশিকা জারি করা দরকার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির এই নির্দেশিকা, এই অ্যাডভাইজারি পাওয়ার পরে সুপ্রিম কোর্ট কী করতে পারে? সুপ্রিম কোর্ট যেটা করতে পারে, একটা সাংবিধানিক বেঞ্চ তৈরি করতে পারে, বৃহত্তর বেঞ্চ করতে পারে, 11 সদস্যের বেঞ্চ করতে পারেন, 11টা জাজকে নিয়ে বেঞ্চ করতে পারে, এবং 11 সদস্যের বেঞ্চ যদি বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রপতির এই বক্তব্যগুলো দেখেন, রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে কোথাও সঠিক কথা আছে, কোথাও সঠিক কথা নেই, এই 11 বেঞ্চ, সাংবিধানিক বেঞ্চ যদি বৃহত্তর বেঞ্চ তৈরি করে সুপ্রিম কোর্ট যদি বিচার করে এবং তারপরে যে সিদ্ধান্ত জানায়, সেটা তো ঐতিহাসিক সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, বি.আর. গভাই, ভূষণ রামকৃষ্ণ গভাইয়ের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এই চ্যালেঞ্জ উত্তরণের মাধ্যমে দেশে কি সংবিধানের শাসনকে প্রতিষ্ঠিত করতে পারবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আর এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে।